আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আপনাদের জন্য আজকে আলোচনা মডার্ন পিরিয়ডের প্রভাব বিস্তারকারী বিখ্যাত কবি উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস তার সাহিত্যকর্মকে আমরা 4 ভাগে বিভক্ত করে জানতে পারি। তার প্রথম অংশ, তিনি যেই বিখ্যাত কবিতাগুলো রেখেছেন তার মধ্যে রয়েছে দ্য স্টোলেন চাইল্ড, দ্য লেক আইলস অফ ইনেসফ্রি, দ্য ম্যান হু ড্রিমড অফ ফেরিল্যান্ড, হি উইশেস ফর দ্য ক্লোথস অফ হেভেন। এই কবিতাগুলো, এর ভিতরে আমরা দেখি যে ডব্লিউ.বি. ইয়েটস এখানে ফেরিল্যান্ড নিয়ে আলোচনা করেছে। তারপরে দ্য লেক আইলস অফ ইনেসফ্রি এখানে চাইল্ড লাইফের স্মৃতি চারণ করেছে। ডব্লিউ.বি. ইয়েটস কেল্টিক পিরিয়ডে আইরিশ ফলক্লোর এবং মিথোলজির দ্বারা প্রভাবিত হয়েছেন এবং এই সময়ে তার কবিতাগুলোয় কিটস এবং শেলির অনেকটা প্রভাব রয়েছে। তিনি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে জীবনের অনেক দোলাচলের মধ্য দিয়ে জীবনের যেই হার্ডশিপ রয়েছে সেই হার্ডশিপকে তার কাব্যের মধ্যে উপস্থাপন করেছেন। তার এই সময়ের কবিতাগুলো একটু ইজি এবং স্লাগিশ ছিল। দ্বিতীয় অংশে আমরা জানব এই সময়কে উইলিয়াম বাটলার ইয়েটসের উত্থানের সময় বলা হয়ে থাকে, যে এই সময় মূলত উইলিয়াম বাটলার ইয়েটসের কবি হিসাবে খ্যাতিটা ছড়াতে শুরু করে। এই সময় তার প্রকাশিত বইগুলো হলো 7 ওডস, দ্য গ্রিন হ্যামলেটস অ্যান্ড দ্য আদার্স এবং অন্যান্য কবিতার বইগুলো। ইয়েটসের কবিতার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার কবিতাগুলো জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। অর্থাৎ বাস্তব জীবনে মানুষ যেই হার্ডশিপের মধ্য দিয়ে যায়, আমরা যেমন জানি ডব্লিউ.বি. ইয়েটস তার ছোট্ট সন্তানকে হারিয়েছিলেন এবং তার জীবনে অনেক নিকট আত্মীয়ের বিয়োগ হয়েছে এবং তার যে এই আত্মীয়দের প্রয়াণ বা বিয়োগ এই বিষয়টা তাকে অনেক মর্মাহত করত এবং এই কঠিন যে বিষয়গুলো সেই বিষয়গুলো তার কবিতার মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন এবং তার জীবনে অনেক কষ্ট রয়েছে। যেমন তিনি প্রেমে ব্যর্থ হয়েছেন, পলিটিক্যাল আইডিওলজিতে তিনি আইরিশ রিপাবলিকান ব্রাদারহুডে জয়েন করেছিলেন এবং সেখানে তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যোগদান করলেও পরবর্তীতে সেখানে সে সফল হতে পারেননি এবং এখান থেকে তিনি একটা রাজনৈতিক দোলাচলটা সে দেখেছেন। এই সময়ে তার কবিতাগুলোর মধ্যে রয়েছে দ্য হ্যাপি টাউনল্যান্ড, নো সেকেন্ড ট্রয়, সেপ্টেম্বর 1913, এ কোট। নো সেকেন্ড ট্রয়ের ভিতরে আমরা দেখি যে নো সেকেন্ড ট্রয় কবিতায় উইলিয়াম বাটলার ইয়েটস তার প্রিয়তমা মডগনের প্রেমে ব্যর্থ হয়ে তিনি তার প্রতি এই কবিতাটি লিখেছিলেন এবং সে এখানে এক্সপ্রেস করেছিলেন যে যদিও তার ভালোবাসা বা মডগনের সৌন্দর্য তার হৃদয়কে ট্রয় নগরীর মতো তার হৃদয়কে অঙ্গার করে দিয়েছে, তবুও তার মডগনের প্রতি তার কোনো অভিযোগ নেই। এই বিষয় নিয়ে সেই কবিতাটি লিখেছিলেন এবং সেপ্টেম্বর 1913 কবিতার ভিতরে তিনি মূলত আইরিশ একজন বিখ্যাত বিচ্ছিন্নতাবাদী নেতা ছিলেন যার নাম ছিল ও'লেরি। এই ও'লেরিকে তিনি এই সেপ্টেম্বর 1913 প্রশংসা করেছেন। ভূয়সী প্রশংসার মধ্য দিয়ে তিনি ও'লেরি এর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। এই সময়ের ডব্লিউ.বি. ইয়েটস এজরা পাউন্ড এবং জন ডানের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন এবং এই সময়ের লেখাগুলোর মধ্য দিয়েই মূলত ডব্লিউ.বি. ইয়েটস কবি খ্যাতিটা পাওয়া শুরু করেছিলেন। তৃতীয় স্তরে এসে ডব্লিউ.বি. ইয়েটস একজন পূর্ণ কবি হিসাবে আত্মপ্রকাশ করেন এবং তার এমন কিছু সাহিত্যকর্ম তৃতীয় স্তরে রয়েছে যেই সাহিত্যকর্মগুলো তাকে অমরত্ব দিয়েছে। তার এখানে সাহিত্যকর্মগুলোর ভিতরে আমরা যেগুলো উল্লেখ করতে পারি, দ্য ওয়াইল্ড শন অ্যাট কোল, মাইকেল রবার্ট অ্যান্ড দ্য ড্যান্সার, দ্য টাওয়ার, দ্য উইন্ডিং স্টেয়ার্স অ্যান্ড আদার পোয়েমস। এই বইগুলো রয়েছে। এই বইয়ের মধ্যে তার যে বিখ্যাত কবিতাগুলো আমরা উল্লেখ করতে পারি সেগুলো হয়েছে অ্যান আইরিশম্যান ফোর্সেস টু হিজ ডেথ, যেখানে একজন আইরিশ এয়ারম্যানের মধ্য দিয়ে তিনি আয়ারল্যান্ডের যেই মানুষের যেই হৃদয়ের আরতি সেই আরতিটা প্রকাশ করেছেন। এছাড়া তিনি এখানে এই ফেজে তার কবিতাগুলোর মধ্যে আরও রয়েছে এ প্রেয়ার ফর মাই ডটার। এ প্রেয়ার ফর মাই ডটার মূলত তার যেই কন্যা ছিল অ্যানি, সেই অ্যানির জন্মের 2 দিন পর টাওয়ার নামক যে অ্যাপার্টমেন্টে তিনি বাস করতেন সেই অ্যাপার্টমেন্টে বসে লিখেছিলেন এবং এই কবিতায় তিনি যেই আইরিশ ন্যাশনালিজম এবং সেক্সুয়ালিটি নিয়ে তার যে একটা জটিল মনোবাসনা, যে তার মতবাদ যে রয়েছে, জটিল একটি মতবাদ, সেই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন এবং তিনি এখানে অ্যানিকে উপদেশ দেওয়ার মধ্য দিয়ে তিনি তার মূলত লাভকেই এক্সপ্রেস করেছেন এবং
তিনি এখানে তার প্রেয়ারে ডটারকে বলেছেন যে তুমি তোমার ভিতরে সৌন্দর্য থাকবে, বা তোমার সৌন্দর্যটা যেন মডগনের মতো ডিস্ট্রাকটিভ না হয়, এরকম কিছু কথাবার্তা সে এই কবিতায় বলেছেন। এছাড়া তার আরও কবিতা ছিল দ্য টাওয়ার, লেডা অ্যান্ড শাওন। লেডা অ্যান্ড শাওনের ভিতরে সে মিথোলজিকে উপস্থাপন করেছে। টাওয়ারের ভিতরে তার ব্যক্তিগত জীবনে তিনি যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেই অ্যাপার্টমেন্টের কথা উল্লেখ করে সে এখানে গুরুত্বপূর্ণভাবে অনেক বিষয় আলোচনা করেছেন, যেগুলো আমরা পরবর্তীতে কবিতার ইন্ডিভিজুয়াল কবিতা আলোচনা করতে গিয়ে আমরা এগুলো জানবো। এখন আমরা শুধুমাত্র তার পোয়েটিক ক্যারিয়ারটাকে আলোচনা করব এবং তার উইলিয়াম বাটলার ইয়েটস থেকে আমরা বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলোর মুখোমুখি হই সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের যে তথ্যগুলো উপস্থাপন করতে হয় সেগুলো আমরা এখন আলোচনা করছি। ডব্লিউ.বি. ইয়েটসের লাস্ট ফেজ যেটা রয়েছে সেই ফেজে কিন্তু তিনি একজন ম্যাচিউর পয়েট এবং তার এই ফেজের কবিতাগুলো অনেকটা ফিলোসফি বেসড এবং এখানে সে অনেক ডিপ ফিলোসফি আলোচনা করেছেন। তার এই ফেজে দেখা যাচ্ছে যে তার যে বিশ্বাস ছিল যে সিভিলাইজেশনের রাইজ অ্যান্ড ফল অফ সিভিলাইজেশন, যে একটা সিভিলাইজেশন সাইক্লিক প্রসেসে গিয়ারের মতো ঘোরে, সেই বিষয়গুলো এখানে সে উপস্থাপন করেছেন। এই ফেজে তার যে একটি দর্শন রয়েছে যে প্রত্যেকটা সভ্যতা একটা সময় চরম পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয় এবং চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়ে সেই সভ্যতাটা আবার শূন্যের দিকে ফিরে আসে, অর্থাৎ প্রত্যেকটা সভ্যতা সাইক্লিক প্রসেসে ঘোরে, সেই দর্শনটা এখানে দিয়েছেন। এ পর্যায়ে তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে লাস্ট পোয়েমস অ্যান্ড দ্য প্লেস এবং তার বিখ্যাত কবিতার ভিতরে আমরা এখান থেকে যেটা জানবো যে লাপিস লাজুলি, দ্য মিউনিসিপ্যাল গ্যালারি রিভিজিটেড, দ্য সার্কাস অ্যানিমালস ডিজার্শন। এই কবিতাগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ইয়েটের কাব্যিক যে ক্যারিয়ারটা, সাহিত্য জীবনের যে ক্যারিয়ারটা, সেটা কিন্তু প্রথম থেকে আস্তে আস্তে ম্যাচিউরিটির দিকে গিয়েছে এবং ফোর্থ ফেজে ইয়েটস একজন ম্যাচিউর পয়েট, ফুল ম্যাচিউর পয়েট হিসাবে আবির্ভূত হয়েছেন। ইয়েটসের ক্যারিয়ারটা কিন্তু অন্যান্য কবিদের থেকে একটু দীর্ঘ ক্যারিয়ার। তিনি তার কবিতায় সিম্বলিজমের ব্যবহার করেছেন, ইমেজারির ব্যবহার করেছেন। ইয়েটসের সিম্বলগুলো অনেকটা কমপ্লিকেট সিম্বল। ইয়েটসকে একজন সিম্বলিস্ট বলা যেতে পারে, যদিও তিনি ফ্রেঞ্চ সিম্বলিজমের দ্বারা প্রভাবিত হননি, অথবা তিনি কিন্তু ইউরোপিয়ান সিম্বলিজমটাকে অনেকটা ত্বরান্বিত করেছেন এবং তার কবিতায় অনেক জটিল সিম্বল রয়েছে। সিম্বলিজমের ক্ষেত্রে ইয়েটসের কবিতায় আমরা দেখি যে উইলিয়াম ব্লেক, ক্রিস্টিয়ান রোজেটি অথবা শেলি, এদের প্রভাব ইয়েটসের সিম্বলিজমের ক্ষেত্রে রয়েছে এবং ইয়েটস কিন্তু তার ব্যক্তিগত জীবনে অনেক চরিত্রকে তার কবিতায় গ্লোরিফাইড করেছে। ইয়েটসের সিম্বলিজমের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে অকাল্ট স্টাডিজ। ইয়েটসের গুরুত্বপূর্ণ সিম্বলগুলোর মধ্যে রয়েছে রোজ। রোজ নান্দনিক সৌন্দর্যের একটা প্রতীক হিসাবে তিনি উপস্থাপন করেছেন। এছাড়া রয়েছে উইন্ডকে তার আদর্শের বাণী ছড়িয়ে দেওয়ার একটি বাহন হিসাবে ইয়েটস এখানে উপস্থাপন করেছে তার কবিতার মধ্য দিয়ে। এছাড়া তার সিম্বল রয়েছে সোয়ান, যেটাকে সোলকে সিম্বলাইজ করে। সোয়ান বাইজেন্টিয়াম নামক একটি আদর্শ নগরী ইয়েটসের সিম্বল হিসেবে আমরা পাবো। এছাড়া ইয়েটসের সিম্বল রয়েছে স্টোন। স্টোনটা আসলে যদিও একটা ইমর্টাল, বাট এটা ইটার্নিটির প্রতীক হিসাবে ইয়েটস ব্যবহার করেছে। ট্রি সিম্বলটি মূলত লাইফ অ্যান্ড ফার্টিলিটিকে সিম্বলাইজ করেছে। টাওয়ার মূলত আইসোলেশন এবং লোনলিনেসকে সিম্বলাইজ করেছে। আমরা আগেই বলেছি যে টাওয়ার নামক একটি অ্যাপার্টমেন্ট, এটা ছিল তার বাসভবন। ইয়েটসকে আমরা একজন লাভ পয়েট হিসাবে আলোচনা করতে পারি। ইয়েটস তার কবিতায় কিন্তু লাভ রিলেটেড অনেক কবিতা তিনি লিখেছেন। এখানে আমরা দেখি যে নো সেকেন্ড রয়, যেখানে সে তার প্রেমিকা মডগনের কথা আলোচনা করেছেন। অবশ্য তার লাভ পোয়েমগুলো সে তার একমাত্র বিলাভড মডগনকে কেন্দ্র করে লিখলেও সে আসলে ডিপার্সোনালাইজেশনটা এখানে সাকসেসফুলি করতে পেরেছেন এবং তিনি এটাকে ইউনিভার্সালিজমটা সফলভাবে দিতে পেরেছেন। এবং এখানে তার প্রেয়ার ফর মাই ডটার, এই কবিতাও কিন্তু তার লাভ পোয়েমের অন্তর্ভুক্ত। এখানে তার কবিতাগুলো মূলত লাভকে ইউনিভার্সাল টপিক হিসাবে উপস্থাপন করেছেন। তার লাভ কবিতা রয়েছে হোয়েন ইউ আর ওল্ড। এখানে হোয়েন ইউ আর ওল্ডে আমরা দেখব যে মডগনকে তিনি অ্যাড্রেস করে বলেছেন যে যখন তুমি বার্ধক্যে উপনীত হবে, তোমার এখনকার এই এত প্রেমিকা, তো তোমার পানি প্রার্থীরা কেউই তোমার পানি প্রার্থনা করবে না, তুমি কোনো উনুনের পাশে বসে ঝিমুবে, তখন আমার বই হাতে নিয়ে দেখো যে তখনও আমি তোমার নিরঙ্কুশ প্রেমিক হিসাবে থাকবো। এরকম কিছু কথা তিনি সেখানে বলেছেন। দ্য রোজ, উইন্ড অ্যামং দ্য রেডস, এগুলো তার লাভ কবিতা। ইয়েটসকে আইরিশ ন্যাশনাল পয়েট বলা হয়।
এবং আইরিশ ন্যাশনালিজম নিয়ে ইয়েটের কবিতা রয়েছে, যেমন আমরা দেখছি যে সেপ্টেম্বর 1913, ইস্টার 1916, এই কবিতাগুলো কিন্তু ইয়েটস তার আইরিশ ন্যাশনালিজম নিয়েই আলোচনা করেছেন। এবং তিনি একজন পিওর আইরিশ ন্যাশনালিস্ট ছিলেন, যেখানে আয়ারল্যান্ডের রাজনীতি, মিথোলজি, আয়ারল্যান্ডের ফলক্লোর, এই বিষয়গুলো আসলে তাকে অনেক আকৃষ্ট করতো এবং তিনি সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে তার সাহিত্যে উপস্থাপন করেছেন। আয়ারল্যান্ডের রাজনীতিতে তিনি কিন্তু ইনভলভ ছিলেন এবং আইরিশ রিপাবলিকান ব্রাদারহুডের একজন সদস্য হিসেবে তিনি যোগদান করেছিলেন, যদিও পরবর্তীতে এই ক্ষেত্র থেকে সফলতা পাননি এবং এখানে এসেই তার সাথে মর্গনের সাথে দেখা হয়েছিল এবং মর্গনের প্রেমে তিনি পড়েছিলেন। সম্ভবত ইয়েটসই হচ্ছে প্রথম কবি যিনি মিস্টিসিজম এবং অকাল্টিজম নিয়ে একটি যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন এবং সফলভাবে এই বিষয়গুলোকে সাহিত্যকর্মেও স্থান দিতে পেরেছিলেন। এবং তিনি মিস্ট্রিক রিলিজিয়ন নিয়ে আলোচনা করেছিলেন তার সাহিত্যে। তার এই মিস্ট্রিক রিলিজিয়নের ভিতরে আমরা দেখতে পাই যে ডায়ালগ বিটুইন সেলফ অ্যান্ড সোল, এখানে কিন্তু অনেক ডিপ ফিলোসফিক্যাল একটা কবিতা তিনি আমাদের জন্য রেখে গেছেন, যেখানে সোল অ্যান্ড বডি এর একটি ডায়ালগ বা বিতর্ক এই তার কবিতার ভিতরে উপস্থাপিত হয়েছে। ইয়েটসের কবিতাকে অ্যানালাইসিস করতে গিয়ে আমরা পার্সোনাল এলিমেন্টের ব্যাপক প্রয়োগ দেখি, যদিও ইয়েটস তার কবিতায় অনেক পার্সোনাল এলিমেন্ট ব্যবহার করেছে, কিন্তু এই এলিমেন্টগুলো ব্যবহারের মধ্য দিয়ে এলিমেন্টগুলোকে যেমনিভাবে তিনি ইউনিভার্সালাইজ করেছেন, তেমনিভাবে এটাকে ডিপার্সোনালাইজেশনটা সে সফলভাবে করতে পেরেছিলেন। তার কবিতার ভিতরে আমরা বিখ্যাত যে ব্যক্তিগুলো সম্পর্কে আমরা জানি, যে তার কন্যা এনি এখানে আছে, মর্গন রয়েছে, ও লেরি নামক একজন আইরিশ পলিটিশিয়ান সম্পর্কে আমরা জানবো, লেডি আগস্টা, গ্রেগরি, মেজর রবার্ট, জন সেঞ্জ। এই চরিত্রগুলোকে তিনি নো সেকেন্ড রয়, হোয়েন ইউ আর ওল্ড, অ্যামং দ্য স্কুল চিলড্রেন, এই কবিতাগুলোর মধ্যে এই চরিত্রগুলোকে তিনি, এছাড়াও আরও অনেক কবিতা রয়েছে যেগুলোর ভিতরে তিনি তার ব্যক্তিগত জীবনের, তার রাজনৈতিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার প্রেমিক জীবন, এই জীবনের তার ব্যক্তিগুলোকে তার কাব্যের মাধ্যমে চিরঞ্জীব করে রেখেছেন। ইয়েটসের কবিতাগুলো অনেক ডিপ ফিলোসফি বিয়ার করে এবং তার কবিতায় সে বিশেষ কিছু থিমকে উপস্থাপন করেছেন। তিনি তার কবিতার মধ্য দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু থিমকে উপস্থাপন করেছেন, যার ভিতরে রয়েছে ফ্যাসিনেশন ফর ফেইরিল্যান্ড, আইরিশ ফলক্লোর, মিথোলজি, ফ্রেন্ডশিপ, লাভ, অকাল্টিসিজম, মিস্টিসিজম, মিস্ট্রিক রিলিজিয়ন, আইরিশ পলিটিক্স অ্যান্ড ন্যাশনালিজম, আর্ট, হিস্ট্রি। এই বিষয়গুলোকে তিনি তার সাহিত্যে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করেছিলেন এবং এই বিষয়গুলো তিনি তার সাহিত্যে সফল প্রয়োগ করেছিলেন। বিলিভ ইন অ্যারিস্টোক্রেসি, রাইজ অ্যান্ড ফল অফ সিভিলাইজেশন। রাইজ অ্যান্ড ফল অফ সিভিলাইজেশন ইয়েটসের একটি গুরুত্বপূর্ণ থিম, যে থিমটা তিনি সভ্যতার যেই অ্যালার্মিং একটা সিচুয়েশন যাচ্ছে সেই সভ্যতার সংকটকে উপস্থাপন করেছিলেন। প্রবলেম অফ ওল্ড এজ সম্পর্কে বলেছিলেন। আমরা দ্য বাইজেন্টিয়াম কবিতা পড়ব, যেখানে ওল্ড এজের যে প্রবলেমটা, মানুষ যে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক এবং পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং মানুষ যেই উইজডমকে কম ভ্যালু দিচ্ছে, সে বিষয়গুলো এখানে উপস্থাপিত হয়েছে। আইরিশ ফলক্লোর নিয়ে ডব্লিউ.বি. ইয়েটসের একটি ব্যাপক ইন্টারেস্ট ছিল। আইরিশ ফলক্লোর নিয়ে ডব্লিউ.বি. ইয়েটস খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন। তার অনেকগুলো কবিতায় আইরিশ ফলক্লোর সম্পর্কে আমরা জানতে পারি। সে কবিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দ্য ওয়ান্ডারিং অফ ওয়েসিন, ইন দ্য হ্যাপি টাউনল্যান্ড, দ্য ম্যান হু ড্রিমড অফ এ ফেরিল্যান্ড, দ্য লেক আইলস অফ ইনিসফ্রে, টু অ্যান্ড আইল্যান্ড ইন দ্য ওয়াটার, দ্য সরো অফ লাভ, ওয়েন ইউ আর ওল্ড। এইগুলোর ভিতরে তিনি আইরিশ ফলক্লোরকে উপস্থাপন করেছিলেন। ওল্ড এজ নিয়ে ডব্লিউ.বি. ইয়েটস খুব উদ্বিগ্ন ছিলেন এবং ওল্ড এজের যেই উদ্বিগ্নতা, বার্ধক্যে এসে মানুষ যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে না এবং মানুষ সবসময় যে শক্তি দিয়ে বিবেচনা করে, প্রজ্ঞাকে নয়, এই যে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিস নিয়ে তিনি তার কবিতায় আলোচনা করেছেন। বন্ধুরা, ডব্লিউ.বি. ইয়েটস এর একটি দীর্ঘ পোয়েটিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তিনি সাহিত্য জগতে অনেক অবদান রেখেছেন। তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন চিরকাল। কিন্তু তার এই দীর্ঘ সাহিত্যকর্মকে আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। এই জন্য আমরা শুধুমাত্র তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই প্রত্যেকটা তথ্য এবং প্রত্যেকটা কবিতাকে এক একটি আলোচনার মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ততক্ষণ ভালো থাকবেন। আপনারা যাতে ইংরেজি সাহিত্যকে সুন্দরভাবে বুঝতে পারেন এবং ইংরেজি সাহিত্য পড়ে অন্তত বাংলা সাহিত্যে অবদান রাখতে পারেন,
সেই কল্পেই আমাদের এই প্রচেষ্টা। আশা করি আপনাদের যাত্রায় আপনারা সফল হবেন, আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।